হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, আমরা অলরেডি গভর্নেন্সের চ্যাপ্টার 1 কমপ্লিট করেছি দুটো লেকচারের মাধ্যমে, লেকচার 1 এবং লেকচার 2, যেটা অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে। তো এই চ্যাপ্টার থেকে ইউপিএসসি প্রিভিয়াস ইয়ারে কী কী কোশ্চেন এসেছে সেইগুলো আমরা আলোচনা করব। তো আজকে দেখো, ইউপিএসসি 2022-এ একটা কোশ্চেন এসেছে এই চ্যাপ্টার থেকে। কোশ্চেনটা কি, চলো আমরা দেখে নিই। Question 1: To what extent, in your opinion, has the decentralization of power in India changed the governance landscape at the grassroots? মানে কোশ্চেনটা পড়ে আমরা কি বুঝতে পারছি যে গ্রাসরুট লেভেলে গভর্নেন্সের কি পরিবর্তন হয়েছে, কিসের দরুন? ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার ইন ইন্ডিয়া। ভারতে পাওয়ারের ডিসেন্ট্রালাইজেশনের দরুন গ্রাসরুট লেভেলে গভর্নেন্সের কি পরিবর্তন হয়েছে, এটা 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। মার্কস 10 নম্বর। তাহলে এর অ্যাপ্রোচটা কি হবে? তিনটে পার্টে ভাগ থাকবে। নাম্বার 1 ইন্ট্রোডাকশান, দেন বডি, দেন কনক্লুশন। ইন্ট্রোডাকশানে কি লিখব? ব্রিফলি ডিসকাস দ্য কনসেপ্ট অফ ডিসেন্ট্রালাইজেশন অ্যান্ড ইটস সিগনিফিকেন্স ইন ইন্ডিয়া। তাহলে ডিসেন্ট্রালাইজেশনের কনসেপ্ট এবং এর তাৎপর্য কী সেটা সম্পর্কে আমরা লিখব, কিন্তু অবশ্যই মেনশন করব কি 73rd এবং 74th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992। এরপর বডিতে কি লিখব? অ্যানালাইজ দ্য ইম্প্যাক্ট অফ ডিসেন্ট্রালাইজেশন অন গ্রাসরুট গভর্নেন্স ইন ইন্ডিয়া। ডিসেন্ট্রালাইজেশনের ফলে গ্রাসরুট লেভেলে গ্রাসরুট যে গভর্নেন্স তার কি ইম্প্যাক্ট পড়েছে, কি পরিবর্তন হয়েছে সেই সম্পর্কে বডিতে আমরা লিখব। কনক্লুশনটা কিভাবে হবে? রাইট এ রিলেভেন্ট কনক্লুশন ফোকাসিং অন দ্য ওয়ে ফরওয়ার্ড দিয়ে কনক্লুশন হয়ে অ্যান্সার রাইটিংটা আমরা শেষ করব। তাহলে চলো ইন্ট্রোডাকশনটা দেখে নিই। The decentralization of power in India has significantly changed the governance landscape at the grassroots level. কোশ্চেন যা ছিল সেটাকেই অ্যাফার্মেটিভ বোধকে লেখা হয়েছে। ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার ইন ইন্ডিয়া হ্যাজ সিগনিফিকেন্টলি চেঞ্জড দ্য গভর্নেন্স ল্যান্ডস্কেপ অ্যাট দ্য গ্রাসরুট লেভেল। গ্রাসরুট লেভেলে গভর্নেন্সের গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে কিসের দরুন? ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। এই ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার কি থেকে এলো? 73rd and 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস ইন 1992 হুইচ ফর্মালাইজড দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম বা পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন অ্যান্ড আরবান লোকাল বডি বা মিউনিসিপ্যালিটি। এবার দেখো একটা ফ্লোচার্টের মাধ্যমে ডিসেন্ট্রালাইজেশনের দরুন গভর্নেন্সটা কিভাবে ইম্প্যাক্ট পড়লো গ্রাসরুট লেভেলে সেটাকে দেখানো হয়েছে। তাহলে ডিসেন্ট্রালাইজেশন থেকে কি হলো? ক্লোজার লিঙ্ক উইথ পিপল। ডিসেন্ট্রালাইজেশন ধরুন কি হলো? পিপল ডাইরেক্টলি পার্টিসিপেট করলো গ্রাসরুট লেভেলের গভর্নেন্সের ক্ষেত্রে। তার জন্য কি হলো? ডেমোক্রেটাইজেশন। তাহলে ডেমোক্রেটাইজেশন অ্যান্ড পার্টিসিপেশন। ডেমোস এবং ক্রাটো মানে জনগণের শাসন। জনগণ নিজেই ডিসিশন নিচ্ছে নিজেদের এরিয়ায় কিভাবে ডেভেলপমেন্ট হবে। তারা তাদের মতামত জানাচ্ছে হায়ার অফিসিয়াল বা তাদের ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভকে বা গভর্নমেন্ট অফিসিয়ালকে। তারা বিভিন্ন ডিসিশন নিচ্ছে, সেই ডিসিশন ইমপ্লিমেন্ট হচ্ছে এবং সেই ইমপ্লিমেন্টটা ঠিকঠাক হচ্ছে কি না তার দিকেও ওয়াচডগের ভূমিকা পালন করছে। তার মানে যখন নিজেরা বা নিজেদের ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ ইন দেয়ার ওন এরিয়া কোনো ডিসিশান নেওয়া হবে কোনো ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভকে দ্বারা, বা যখন নিজেরা ডিসিশান নেবে তখন কি হবে? অ্যাকাউন্টেবিলিটি কি
অনেকটা বৃদ্ধি পাবে। তার মানে তারা সেই ডিসিশনের জন্য কি অ্যাকাউন্টেবল থাকবে, তার কি আউটকাম হলো সেই সম্পর্কে তারা নজর রাখবে। যদি নেগেটিভ আউটকাম হয় তাহলে তারা স্বীকার করে নেবে যে হ্যাঁ আমাদের ডিসিশনটা ভুল হয়েছে, কারণ সেটাকে ইন ফিউচার আরও সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা আগ্রহী হবে। তাহলে অ্যাকাউন্টেবিলিটি যদি ভালো হয়, যদি অ্যাকাউন্টেবল হয় কোনো লিডার বা পাবলিক, তখন কি হবে, মোর ট্রান্সপারেন্সি আসবে, স্বচ্ছতা আসবে। এই ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি এটাকে একসঙ্গে কি করবে, কোনো কাজকে কীভাবে ইফেক্টিভ ওয়েতে কাজ সম্পন্ন হবে, মোর এফিসিয়েন্সি আসবে। মোর এফিসিয়েন্সি লিডস টু বেটার সার্ভিস, মানে ওই এরিয়ায় বা পঞ্চায়েত এরিয়ায় বা কোনো মিউনিসিপ্যালিটি এরিয়ায় যে বসবাসকারী জনগণ, তারা কি বিভিন্ন রকম গভর্নমেন্টের সার্ভিস খুব ভালোভাবে পাবে। তার ধরুন কি হবে, মোর উইলিংনেস টু রিপে। তার মানে যদি ভালো সার্ভিস পায় তারাও ফিউচারে কি করবে, অন্যদের ভালো সার্ভিস দেবে, গভর্নমেন্টের রিসোর্স বাড়াবে, গভর্নমেন্টের বিভিন্ন খাজনা সেটাকে এড়িয়ে চলবে না, সবাই খাজনা দেবে, এবং বিভিন্ন যে পঞ্চায়েতের যে ফেয়ার হয় সেই ফেয়ারের বিভিন্ন ফিস থাকে সেইগুলো সবাই দেবে, এবং মোর কস্ট রিকভার্ড। তার মানে গভর্নমেন্টের কাছে কি আসবে, আরও অর্থ বেশি আসবে। তার মানে কি হবে, লেস কস্ট টু গভর্নমেন্ট, গভর্নমেন্টের উপর বার্ডেনটা কম হবে। গভর্নমেন্টে যদি অর্থটা বেশি আসে তাহলে সে কি করবে, সেই অর্থ দিয়ে বিভিন্ন ওয়েলফেয়ার স্কিম চালনা করতে পারবে, এবং সেই ওয়েলফেয়ার স্কিমের দরুন গ্রাসরুট লেভেলের পিপুল বা যে টার্গেট গ্রুপস তারা কি অনেক উপকৃত হবে। তাহলে তোমরা দেখতে পেলে এই ফ্লো চার্টের মাধ্যমে কিভাবে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার লিডস টু গুড গভর্নেন্স অ্যাট গ্রাসরুট লেভেল। চলো আমরা বডিটা দেখে নিই। ডিসেন্ট্রালাইজেশন হ্যাজ ইম্প্যাক্টেড দ্য গ্রাসরুট গভর্নেন্স ইন ইন্ডিয়া দ্য ফলোয়িং ওয়েজ। ডিসেন্ট্রালাইজেশনের দরুন কি হলো, এনহ্যান্স পার্টিসিপেশন। Decentralization has enabled people to be more involved in planning. Grassroots লেভেলে প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন এবং মনিটরিং অফ দ্য ডেভেলপমেন্ট প্রোগ্রাম অ্যান্ড পলিসি। গ্রাসরুট লেভেলে কোনো প্রোগ্রাম বা পলিসি যদি হয় সেটা কীভাবে প্ল্যানিং করা হবে, কীভাবে ইমপ্লিমেন্ট করা হবে, এবং ইমপ্লিমেন্ট করার পর যে ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা পলিসিটা ঠিকঠাক করে ফুলফিল হচ্ছে কিনা, ঠিকঠাক কাজ করছে কিনা, যাদের জন্য করা হলো যে জনগণ, তারা এর দ্বারা উপকৃত হচ্ছে কিনা সেটা মনিটরিং করা তারা করবে। এই ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ারের জন্য জনগণ নিজেরাই করবে। এরপর দেখো, এম্পাওয়ারমেন্ট অফ মার্জিনালাইজ গ্রুপ। মার্জিনালাইজ গ্রুপ কারা রয়েছে, ওমেন এবং আদার মার্জিনালাইজ গ্রুপ, এসসি, ST. Decentralization has facilitated the inclusion of women and other marginalized groups in governance structures, promoting social justice and empowerment. পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনের ক্ষেত্রে প্রথমে উইমেনদের 33% রিজার্ভেশন দেওয়া হয়েছিল, পরবর্তীতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2010 সালে এই রিজার্ভেশনটাকে 50% করা হয়েছে। SC STদেরও রিজার্ভেশন দেওয়া রয়েছে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনের ক্ষেত্রে। গ্রাসরুট লেভেলে এই রিপ্রেজেন্টেশন বা রিজার্ভেশন দেওয়ার দরুন তারা কি করছে, নিজেদের কমিউনিটি বা নিজেদের এরিয়ার জন্য বেটার সার্ভিস দিতে পারবে। তারা তাদের নিজেদের হয়ে তারা নিজেদের সোশ্যাল জাস্টিস এবং এম্পাওয়ারমেন্টের জন্য কাজ করতে পারবে। রেসপন্সিভ গভর্নেন্স। ডিসেন্ট্রালাইজেশন হ্যাজ মেড লোকাল গভর্নমেন্টস মোর রেসপন্সিভ টু পিপুলস নিড অ্যান্ড ডিমান্ড। ডিসেন্ট্রালাইজেশনের দরুন কোনো এরিয়ার জনগণ বা পিপুল তাদের ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভের কাছে সহজেই গিয়ে অ্যাপ্রোচ করতে পারে তাদের বিভিন্ন রকম সমস্যা, সেইগুলোকে কি করে অ্যাড্রেস করা যায় রেসপন্সিভ ওয়েতে, সেটা কার দরুন সম্ভব, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ারের দরুন। এরপর দেখো কি রয়েছে, স্ট্রেংথেন্ড অ্যাকাউন্টেবিলিটি। দ্য ট্রান্সফার অফ পাওয়ার অ্যান্ড রেসপন্সিবিলিটি টু লোকাল গভর্নমেন্ট বডি হ্যাড ইনক্রিজড
অ্যাকাউন্টেবিলিটি অফ ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। ডিসেন্ট্রালাইজেশন ধরুন আরও কি বৃদ্ধি পেয়েছে না অ্যাকাউন্টেবিলিটি বৃদ্ধি পেয়েছে। এরপর দেখো কি রয়েছে ক্যাপাসিটি বিল্ডিং। ডিসেন্ট্রালাইজেশন হ্যাজ পেভড দ্য ওয়ে অফ ক্যাপাসিটি বিল্ডিং অফ লোকাল রিপ্রেজেন্টেটিভ। ক্যাপাসিটি বিল্ডিং বলতে কি বুঝি স্কিল ডেভেলপমেন্ট, নলেজ ডেভেলপমেন্ট। যে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ তার যদি স্কিল না থাকে, নলেজ না থাকে কিভাবে রিসোর্সকে ম্যানেজ করবে, কিভাবে বিভিন্ন লোকাল ইস্যু রয়েছে সেইগুলো ইফেক্টিভলি অ্যাড্রেস করবে, তাহলে তার এটা কীভাবে সম্ভব, ডিসেন্ট্রালাইজেশন এর দরুন এটা সম্ভব। ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার লোকাল গভর্নেন্সের ক্ষেত্রে কি করেছে, রিপ্রেজেন্টেটিভ তাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ে সাহায্য করেছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে এই কেরালা এবং তামিলনাড়ুর উদাহরণ। কেরালায় কি করা হয়েছে, পিপুলস প্ল্যান ক্যাম্পেইন ইন 1996 was a groundbreaking initiative that aims to transfer 35 to 40% of the state's development budget to local body। তার মানে স্টেটের যে ডেভেলপমেন্ট বাজেট তার 35 থেকে 40% অ্যালোকেশন কোথায় করা হয়েছে, লোকাল বডিকে দিয়ে দেওয়া হয়েছে। তার মানে লোকাল কমিউনিটি, লোকাল বডি, পঞ্চায়েতি রাজ বা মিউনিসিপ্যালিটি তারা তাদের নিজেদের অসুবিধা অনুযায়ী তারা কি করবে, প্ল্যানিং তৈরি করবে, সেটাকে ইমপ্লিমেন্ট করবে এবং মনিটর অ্যান্ড সেটাকে কি করবে, মনিটর করবে যে ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা প্রজেক্টটা ঠিকঠাক করে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা বা এর থেকে কতটা ফ্রুটফুল হচ্ছে প্রজেক্টটা। এরপর কি রয়েছে তামিলনাড়ু। তামিলনাড়ু ই গভর্নমেন্ট এজেন্সি digitalized various service, improving access to public services at the grassroots level and boosting the overall quality of life in rural area। the government service কে কি করেছে, তারা ডিজিটালাইজ করে দিয়েছে, মানে ই গভর্নেন্সে ট্রান্সফার করেছে। ফেসলেস অপারেশন, ফেসলেস গভর্নেন্স বা গভর্নেন্সের ক্ষেত্রে ইনফরমেশন টেকনোলজির সহায়তা নিয়েছে। তার দরুন কি হয়েছে, সার্ভিস খুব রেসপন্সিভ ওয়েতে দেওয়া সম্ভব হয়েছে। বিভিন্ন গিভেন্স রিডেসাল পোর্টালের মাধ্যমে সেই গিভেন্সকে মেটানো সম্ভব হয়েছে। এবার দেখা যাক বিভিন্ন রকম চ্যালেঞ্জেস কি রয়েছে। হাউএভার দেয়ার আর চ্যালেঞ্জেস টু ডিসেন্ট্রালাইজেশন অফ প্রসেস অ্যাজ ওয়েল। তাহলে কি রয়েছে, ল্যাক অফ ফিনান্সিয়াল রিসোর্সেস। মেনি লোকাল গভর্নমেন্ট বডিজ face a lack of financial resources and depend on higher level of government for funding। লোকাল বডির মেইন ফান্ডিং কোথা থেকে আসে, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রান্ট, স্টেট গভর্নমেন্টের ফান্ডিং। তাহলে যদি ফান্ডিং বা গ্রান্ট যদি লোকাল বডি না পায় তাহলে তারা তাদের ডিসিশন বা তাদের সমস্যা অনুযায়ী প্ল্যানিং কিভাবে করবে, সেই প্ল্যানটা ইমপ্লিমেন্টেশন কিভাবে করবে, তার মানে সার্বিক গভর্নেন্স বিঘ্নিত হবে। এরপর কি রয়েছে, লিমিটেড ক্যাপাসিটি। সাম লোকাল রিপ্রেজেন্টেটিভ মে ল্যাক দ্য রিকোয়ার্ড স্কিল, নলেজ অর ট্রেনিং টু ইফেক্টিভ ম্যানেজ রিসোর্সেস অ্যান্ড ইমপ্লিমেন্ট পলিসিস হুইচ ক্যান হিন্ডার দ্য ওভারঅল গভর্নেন্স প্রসেস। যে লোকাল রিপ্রেজেন্টেটিভ রয়েছে তার যদি ক্যাপাসিটি না থাকে, তার যদি কোনো নলেজ না থাকে, কোনো স্কিল না থাকে, তাহলে সে কি করবে, যে রিসোর্স রয়েছে সেটাকে ঠিকভাবে ম্যানেজ করতে পারবে না। যে পলিসি রয়েছে পলিসিটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে না। তার মানে তার জন্য কি হবে, ওভারঅল যে গভর্নেন্স প্রসেসটা সেটা বাধা বা বিঘ্নিত হবে। এরপর কি রয়েছে, করাপশন অ্যান্ড ইনএফিসিয়েন্সি। তার মানে যদি ক্যাপাসিটি বিল্ডিং ঠিকঠাক না হয় তাহলে সেই রিপ্রেজেন্টেটিভ কি হবে, ইনএফিসিয়েন্ট রিপ্রেজেন্টেটিভ। এবং ডিসেন্ট্রালাইজেশন ক্যান সামটাইমস লিড টু ইনক্রিজ corruption and inefficiency in local government bodies, especially in the case where there is lack of accountability and proper monitoring mechanism। যদি মনিটরিং মেকানিজম না থাকে, যে কোনো একটা জায়গায় ডিপ টিউবওয়েল তৈরি করা হলো, সেই টিউবওয়েলটা ঠিকঠাক করে তৈরি করা হলো কিনা, নর্মালি একটা ডিপ টিউবওয়েল তৈরি করতে যত টাকা ব্যয় হয় তার থেকে প্রজেক্ট অনুযায়ী টাকার পরিমাণ বেশি দেখানো হয়েছে কিনা, এই মনিটরিং মেকানিজম যদি না থাকে, যদি রিপ্রেজেন্টেটিভের মধ্যে যদি অ্যাকাউন্টেবিলিটি না থাকে তাহলে
সে করার প্র্যাকটিস অবলম্বন করতে পারে। তার জন্য কি করতে হবে না, ওয়াচডগের ভূমিকা পালন করতে হবে লোকাল পিপলদের। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি রয়েছে, প্রক্সি পার্টিসিপেশন। পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনে ওমেনদের রিজার্ভেশন দেওয়া হয়েছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে এই ওমেনদের পিছনে তাদেরই পরিবারের কোনো মেল মেম্বার তার হয়ে কাজ করছে। পুরো ডিসিশনটা নিচ্ছে কে, কোনো মেল মেম্বার। আর ওমেনকে শুধুমাত্র সামনে রেখে পিছনে সমস্ত রকম ডিসিশন, কোনো প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, প্রোগ্রাম প্ল্যানিং, মনিটরিং সমস্ত কিছু করছে কে, এই মেল মেম্বার। তাহলে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনের যে লক্ষ্য বা যে ফোকাস রয়েছে, যে ওমেনরাও ডিসিশন মেকিংয়ের ভূমিকায় কাজ করবে, তারা মেম্বার হবে, তারা সরপঞ্চ হবে, এবং তারা তাদের নিড অনুযায়ী বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাদের এরিয়ার। কিন্তু সেক্ষেত্রে কি, যদি প্রক্সি পার্টিসিপেশন থাকে তাহলে কিন্তু পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনের যে এইম বা যে ফোকাস, সেটা কিন্তু বিঘ্নিত হবে। তারপর দেখে নিই এরপর কি রয়েছে আমাদের কনক্লুশনে বাই অ্যাডপ্টিং মেজার্স লাইক enhancing financial devaluation, promoting transparency, strengthening accountability mechanism, and investing in capacity building for local representative, India can create a more inclusive and responsive governance framework at the grassroots level. তার মানে যে লুপহোলসগুলো রয়েছে, যে ডিসঅ্যাডভান্টেজগুলো বা যে চ্যালেঞ্জেসগুলো, সেইগুলোকে আমাদের কনক্লুশনে তার বিপরীত লিখতে হবে, যে এইগুলোকে আমাদের ওভারকাম করতে হবে। যেমন এনহ্যান্সিং ফিনান্সিয়াল ডিভালুয়েশন, প্রমোটিং ট্রান্সপারেন্সি, ফিনান্সিয়াল অটোনমি পঞ্চায়েত ইনস্টিটিউশনকে আরও বেশি দিতে হবে। তারপর কি, প্রমোটিং ট্রান্সপারেন্সি বাড়াতে হবে, স্ট্রেংথেনিং অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম, অ্যান্ড ইনভেস্টিং ইন ক্যাপাসিটি বিল্ডিং, মানে স্কিল বাড়াতে হবে রিপ্রেজেন্টেটিভদের। তাহলে কি হবে, এবং প্রক্সি পার্টিসিপেশন একদমই জিরো করতে হবে। তাহলে কি হবে, ইন্ডিয়া ক্যান ক্রিয়েট এ মোর ইনক্লুসিভ অ্যান্ড রেসপন্সিভ গভর্নেন্স ফ্রেমওয়ার্ক অ্যাট দ্য গ্রাসরুট লেভেল। পরবর্তী লেকচারে আর একটা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, সেটাও এই চ্যাপ্টার থেকেই ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ইউপিএসসি 2024-এ কোশ্চেনটা এসেছে, সেটা পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবে।